কেমন হবে যদি প্রতিদিন ঘুম থেকে উঠে আপনি দেখেন আপনি একটা আলাদা মানুষ? কখনো ছেলে, কখনো মেয়ে, কখনো বা বৃদ্ধ, কখনো বাচ্চা, আবার কখনো বা বিদেশি। এটাই আজকের মুভি গল্প দ্য বিউটি ইনসাইড। মুভিটি হলো একটা কোরিয়ান লাভ স্টোরি। গল্পের প্রধান চরিত্র জিন নামের একটি ছেলে, যে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর একটা ভিন্ন মানুষে পরিণত হয়ে যায়। কখনো মেয়ে হয়ে যায়, কখনো বৃদ্ধ, কখনো বাচ্চা, আবার কখনো বিদেশি। আর শুধু তাই নয়, তার মুখের চেহারা, তার পরিচয় পর্যন্ত বদলে যায়। এমনকি তার গলার স্বর, চোখের পাওয়ার সেই বয়স এবং শরীর অনুযায়ী হয়ে যায়। তাই সে নিজের কাছে সবসময় আলাদা আলাদা পাওয়ারের চশমা, পায়ের জুতো আর সব রকমের জামা কাপড় রেখে দিত। জিন ফার্নিচার ডিজাইন করত। নিজের ডিজাইন করা ফার্নিচার সে বানিয়ে অনলাইনের মাধ্যমে বিজনেস করত। কারণ অনলাইনে লাইভে আসার কোনো প্রয়োজন হতো না। জিনের এই গোপন রোগ সম্পর্কে শুধুমাত্র দুজন জানত, এক তার মা, আরেকজন তার বন্ধু সেয়ং। সেয়ং আর জিন একসঙ্গে কাজ করত। সেয়ং মূলত কাস্টমার হ্যান্ডলিংয়ের ব্যাপারটা দেখত। কারণ জিন এক এক দিন এক এক চেহারায় থাকতো, তাই সে সবার সামনে আসতো না। একদিন তার বন্ধু সেয়াং তার বাড়িতে আসে এবং বলে, আজকে তুমি একটা হ্যান্ডসাম ছেলেতে পরিণত হয়েছ, চলো আজকে আমরা একটু বাইরে ঘুরে আসি। তারপর তারা একটা ক্লাবে যায়, খুব আনন্দ করে। পরের দিন জিন যখন ঘুম থেকে উঠে দেখে সে বৃদ্ধতে পরিণত হয়ে গেছে। সে তার সব রকমের চেহারার ভিডিও রেকর্ড করে ল্যাপটপে রেখে দেয় এবং বলে, আমি যখন বিদেশি হয়ে যাই তখন আমি আমার দেশের ভাষা বলতে পারি না, তখন আমি সেই দেশের ভাষা বলতে লাগি। তার মানে যখন জিন চাইনিজ হয়ে যায় তখন সে চায়না বলতে শুরু করে, যখন জাপানিজ হয়ে যায় তখন সে জাপানি ভাষা বলতে শুরু করে, যেটা সে কোনোদিনই শেখেনি। আর এভাবে পরিবর্তন হয়ে যাওয়ার জন্য না তো কেউ জিনকে কোনোদিন ভালোবাসতে পেরেছে, না জিন কাউকে কোনোদিন ভালোবাসতে পেরেছে। আর এই ঘটনা শুরু হয়েছিল আজ থেকে 12 বছর আগে, যখন জিনের বয়স ছিল 18। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আয়নায় জিন দেখে সে একটা অদ্ভুত মানুষে পরিণত হয়েছে। সে খুব ভয় পেয়ে যায়। সে তার মাকে সব কিছু বলে। তার মা তাকে কোনো রকমে সামলিয়ে নেয়। জিন কোনোদিন সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারবে না, তাই তাকে স্কুলটাও ছেড়ে দিতে হয়েছিল। একদিন শিয়ং জিনের বাড়িতে আসে, তখন দেখে একটা মধ্যবয়সী মহিলা তাকে দরজা খুলে দেয় এবং তাকে কিছু খাবার দেয়। শিয়ং প্রথমে ভাবে হয়তো এটা জিনের মা, কিন্তু ততক্ষণে দেখে জিনের আসল মা চলে এসেছে। তখন শিয়ং আসল সত্যিটা জানতে পারে, কিন্তু কিছুতেই বিশ্বাস করতে পারে না। তখন শিয়ং ওই মহিলাকে কিছু প্রশ্ন করে, যেটা শুধু জিন আর শিয়ং জানতো। কিন্তু সেই মহিলা সবকিছুর সঠিক উত্তর দিয়ে দেয়। তখন শিয়ং বিশ্বাস করে এটা আসলেই জিন। জিনের এই শরীর পরিবর্তনের কথা শুনে শিয়ং খুব জোরে জোরে হাসতে থাকে। তারপর থেকে সে রোজ জিনের বাড়িতে আসে আর নতুন নতুন এক মানুষ রূপে জিনকে দেখে, হাসে আর গল্প করে। একদিন একটা বারে শিয়ং এবং জিন ড্রিঙ্ক করছিল। শিয়ং জিনকে বলে, তোমার আমার 15 বছরের বন্ধুত্ব, তুমি এতদিন ছেলেই ছিলে, আজকে হঠাৎই তুমি মেয়ের শরীর পেয়েছো। এই শরীর নিয়ে তুমি কি আমার কাছাকাছি আসবে? জিন বলে, তুমি নিজের উপর কন্ট্রোল করো। পরের দিন জিন আবার একটা ছেলেতে পরিণত হয়েছিল। তখন শিয়ং জিনকে দেখায় তার ডিজাইন করা চেয়ার কেউ নকল করে তার নিজের কোম্পানিতে বিক্রি করছে। এই কথা শুনে জিনের মাথায় আসে যে সেও একটা কোম্পানি তৈরি করতে পারে। জিন তার কোম্পানির নাম দেয় ALX। তারপর তারা ঠিক করে জিন চেয়ারের ডিজাইন তৈরি করবে আর শিয়াং লোক হায়ার করবে এবং সেগুলোকে বিক্রি করবে। আগে জিন শুধু চেয়ার ডিজাইন করত, এখন সে নিজেই তৈরি করে এবং নিজেই সাপ্লাই দেয়। একদিন জিন একটা ফার্নিচারের দোকানে গিয়েছিল। সেখানের একজন কর্মচারী সোনামের একটি মেয়ে জিনকে জিজ্ঞেস করে সে কি নিতে চায়। জিন বলে, আমি এমন একটা চেয়ার চাই যেটায় বসে আমার মনে হয় ঘোড়ার উপর বসে আছি। তখন সে জিনকে ALX নামের একটা ওয়েবসাইট দেখিয়ে বলে এখানে সে তার ইচ্ছা মতো ডিজাইনে চেয়ার পেয়ে যাবে।
এএলএক্স ছিল জিনের তৈরি করা ওয়েবসাইট। তখন জিন শোকে বলে, অন্য কোম্পানির জিনিস ফ্রিতে অ্যাডভার্টাইজ করে দেওয়া কি তোমার এই দোকানে অ্যালাউ আছে? জিনের কথা শুনে শো জোরে জোরে হাসতে থাকে। তারপর থেকেই জিন প্রতিদিন ভিন্ন ভিন্ন রূপে শোয়ের সঙ্গে এসে দেখা করে যায়। কিন্তু চেহারা পরিবর্তন হয়ে যাওয়ার কারণে শো কোনোদিনই জিনকে চিনতে পারে না। আর এভাবে আস্তে আস্তে জিন শোকে ভালোবাসতে শুরু করে। এরপর আবার একদিন খুব হ্যান্ডসাম ছেলেতে পরিণত হয় জিন। সে আবার শোয়ের দোকানে যায় কিছু কেনার জন্য। আর কোনো না কোনোভাবে জিন শোকে ডিনারে যাওয়ার জন্য বলে। শো যেতে রাজি হয় না, কিন্তু জিন শোকে বলে, আমি অনেক প্র্যাকটিস করার পর তোমাকে ডিনারে যাওয়ার জন্য বলেছি। জিনের ভদ্রতা দেখে শো ডিনারে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। জিন রেস্টুরেন্ট থেকে কিছু খাবার কিনে নিয়ে গাড়িতে ওঠে শোকে তার ফার্নিচার তৈরির কারখানায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু শো রাজি না হলে জিন তার ফোনটা বের করে শোকে দিয়ে বলে, এই নাও, কথা বলো আমার সেক্রেটারির সঙ্গে। আমি কিন্তু কোনো ভুল মানুষ নই। তবুও যদি তোমার কিছু ভুল মনে হয় আমার নামে অভিযোগ করতে পারো। তারপর তারা সেই কারখানায় চলে যায়। ওখানে গিয়ে ফার্নিচার দেখে শো বুঝতে পারে এটা এএলএক্স কোম্পানির ফার্নিচার, কারণ তারা এই কোম্পানির ফার্নিচার খুব পছন্দ করত। তারা সেখানেই তাদের ডিনারটা কমপ্লিট করে। ডিনারের পর জিন শোকে তার বাড়ি ছেড়ে দিয়ে আসে। তারপর তারা পরের দিনে দেখা করার প্ল্যান তৈরি করে। কিন্তু সমস্যা ছিল, জিন যদি ঘুমিয়ে যায় সে আবার ভিন্ন একটা মানুষ হয়ে যাবে। তাই জিন এক এক ঘন্টা অন্তর অন্তর অ্যালার্ম দিয়ে রাখে আর নিজেকে অন্যান্য কাজে ব্যস্ত করে রাখে, যাতে সে ঘুমিয়ে না যায়। পরের দিন জিন আবার শোয়ের সঙ্গে দেখা করে এবং সারাদিন তারা অনেক আনন্দ করে। শো জিনকে জিজ্ঞেস করে এএলএক্স কোম্পানিতে জিন কি কাজ করে। জিন বলে, আমি ওখানে ডিজাইন করি। তারপর তারা দুজনে দুজনের বাড়ি চলে যায়। জিন কাজ করতে থাকে যাতে তার ঘুম না আসে। পরের দিন আবার তারা দেখা করে, কিন্তু আমরা দেখতে পাই জিন দীর্ঘদিন ঘুমায়নি, তাই তার সবসময় ঘুম ঘুম আসছিল। আর এই ঘুমের জন্যই যখন সে শোকে তার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিল তখনই সে গাড়িতে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠেই জিম খেয়াল করে সে আবার একটা অন্য মানুষে পরিণত হয়েছে। বাস স্ট্যান্ডে পৌঁছে জিন দেখে শো জিনের জন্য অপেক্ষা করছে, কিন্তু জিন শোয়ের কাছে যেতে পারে না, কারণ সে যুবক থেকে এখন একটা মাঝবয়সী লোকে পরিণত হয়েছে। আর শো জিনকে দেখলেই ভয় পেয়ে যাবে। ঠিক তখনই শোয়ের বস শোকে ফোন করে আর শো সেখান থেকে বেরিয়ে আসে। শো জিনকে বারবার ফোন করে, কিন্তু জিন একবারও ফোন না তুলে শোকে একটা সরি লিখে মেসেজ করে দেয়। শো মেসেজের উত্তরে বলে, তুমি কোথায় ছিলে? আমি তোমার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলাম। জিন ভাবে, এত সুন্দর একটা সম্পর্ক এভাবে নষ্ট করব না। আমি শোকে সবটা সত্যি জানিয়ে দেব। পরের দিন জিন একটা মেয়ে হয়েছিল। জিন শোয়ের কাছে গিয়ে দেখা করে আর বলে, আমি জিনের সম্পর্কে সব জানি। এই বলে সে শোকে এলেক্স ফ্যাক্টরিতে নিয়ে আসে। সেখানে জিন তার ল্যাপটপ থেকে শোকে সব রকমের চেহারার ভিডিও দেখায় আর বলে, আমি একজন ছেলে, কিন্তু আমি যখনই ঘুম থেকে উঠি এরকম ভিন্ন ভিন্ন চেহারা হয়ে যায় আমার। কিন্তু শো তার কোনো কথাই বিশ্বাস করে না আর সেখান থেকে চলে যায়। তারপর অনেক দিন কেটে যায়, কিন্তু শো জিনকে কিছুতেই ভুলতে পারে না। তখন সে আবার এলেক্স ফ্যাক্টরিতে জিনের সঙ্গে দেখা করতে যায়। সেদিন জিন ছিল একটি মধ্যবয়সী মহিলা। শো জিনকে বলে, আমি তোমার সঙ্গে শুতে চাই এবং চোখের সামনে দেখতে চাই কিভাবে তুমি পরিবর্তন হতে যাচ্ছ। তারপর শুয়ে শুয়ে তারা অনেক গল্প করে। শো জিনের কাছে জানতে চায় এইসব কবে থেকে হচ্ছে। তখনই শো জিনের আসল বয়স 29 সেটা জেনে যায়। শো এর বয়সও তখন 29 ছিল। শো বলে, তুমি আমাকে বেছে নিলে কেন? জিন বলে, আমি নিজের এই অবস্থাটা মেনেই নিয়েছিলাম, কিন্তু তোমাকে দেখার পরে আমার খুব ভালো লেগে যায়।
পরের দিন সকালে জিন আবার একটা হ্যান্ডসাম ছেলেতে পরিণত হয়ে যায়। তারা একসঙ্গে সময় কাটায়। জিন এই ভেবে খুব খুশি হয় যে সব সত্যিটা জানার পরেও শো জিনকে ছেড়ে যায়নি। একদিন রাত্রে শোয়ের সঙ্গে একটা পার্টিতে জিনের যাওয়ার কথা ছিল, কিন্তু সেই দিন জিন একটা বৃদ্ধ মহিলায় পরিণত হয়ে যায়। জিন অনেকবার ঘুমানোর চেষ্টা করে কিন্তু ঘুমও আসে না। আর এইদিকে পার্টিতে শো একা একা ঘুরছিল, ওর কোনো পার্টনার ছিল না। সবাই শোয়ের বয়ফ্রেন্ডকে দেখতে চাইছিল, কারণ সবাই শোকে এক একদিন এক একজনের সঙ্গে ঘুরতে দেখেছে। তারপরই হঠাৎই একজন এসে শোয়ের হাতটা ধরে, যেভাবে ধরলে শো বুঝতে পারবে ওটাই জিন। সবাই শোয়ের পার্টনারকে দেখে অবাক হয়ে যায়। পরের দিন জিন আবার একটা মেয়েতে পরিণত হয়েছিল। শোকে নিয়ে জিন তার মায়ের সঙ্গে দেখা করতে যায়। জিনের মা শোকে অনেক ধন্যবাদ জানায় তার ছেলের সঙ্গে থাকার জন্য। সকালে জিন নিজেকেই নিজে প্রশ্ন করে, আমার কি শোকে বিয়ের প্রস্তাব দেওয়া উচিত? শো কি আমাকে বিয়ে করতে চাইবে? তারপর জিন শোকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আংটি বানাতে শুরু করে। আরেকদিকে শো ডাক্তারের কাছে জিনের পাল্টে যাওয়ার সমস্ত ঘটনা এবং তার মানসিক অবস্থার কথা খুলে বলে। ডাক্তার শোকে ডিপ্রেশনের কিছু ওষুধ খেতে বলে। এরপরে জিন একটা সুন্দর ছেলেতে পরিণত হয়। শো জিনকে বলে, তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে খুব সুন্দর, আর আমি এই মুহূর্তগুলোকে ধরে রাখতে চাই, যেন এই মুহূর্তগুলো কোনো সময় শেষ হয় না। তখনই জিন শোকে বিয়ের প্রস্তাব দেয়। শো চুপ করে থাকে। গাড়িতে যাওয়ার সময় জিন আবার শোকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বিয়ে করবে? শো বলে, দেখো, বিয়ে এতটা সহজ জিনিস নয়। আমি আমার বাড়ির লোকজনকে কি বলবো যে এমন একটা ছেলে যে প্রতিদিন পাল্টে যায়? তখন জিন বলে, আমি যখন তোমার থেকে দূরে যাই আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, খুব কষ্ট হয় আমার। শো বলে, তুমি শুধু নিজের কথাটাই ভাবছো। তুমি নিজে জানো তুমি কে? আজ আয়নায় একরকম চেহারা, কালকে আরেক রকম। তুমি নিজে কোন ড্রেস পরবে, কোন চশমাটা পরলে তোমার পাওয়ার অ্যাডজাস্ট হবে, কোন জুতোটা পরলে ঠিক হবে, এই সব ঠিক করতে করতেই তো তোমার সময় চলে যায়। আমি তো মাঝে মাঝে তোমাকে ঠিক করে চিনে উঠতে পারি না, আর সবাইকে কিভাবে বোঝাবো? জিন শোয়ের সমস্ত কথা বুঝতে পারে। তখনই গাড়িতে শো ডিপ্রেশনের ওষুধটা খায়। শো হসপিটালে ভর্তি হলে জিন বুঝতে পারে ডিপ্রেশনের ওষুধ খাওয়ার জন্যই শোয়ের এরকম অবস্থা হয়েছে। আর ডাক্তারের সঙ্গে শোয়ের সমস্ত কথাবার্তার রেকর্ডিং জিন শুনে নেয় এবং বুঝতে পারে জিনের জন্যই শো এত ডিপ্রেশনের ওষুধ খায়। সেদিন সন্ধ্যাবেলায় জিন একটা মেয়ের চেহারা নিয়ে তার মায়ের সামনে বসেছিল। তার মা জিনকে একটা বড় সত্যি কথা জানায়। জিনের মা বলে তার বাবারও এরকমই একটা রোগ ছিল, তাই দেখে জিনের মাও ডিপ্রেশনে চলে গিয়েছিল এবং আস্তে আস্তে মানসিক রোগী হয়ে যাচ্ছিল। আর তার এই মানসিক দুশ্চিন্তা কমানোর জন্যই জিনের বাবা সেখান থেকে কাউকে কিছু না বলেই চলে যায়। জিন সবটা বুঝতে পারে। তার মনে হয় শোয়ের কাছ থেকে তারও এভাবে চলে যাওয়া উচিত। পরের দিন সন্ধ্যাবেলায় জিন আবার শোয়ের সঙ্গে দেখা করে। কিছুক্ষণ একসঙ্গে চলার পর জিন শোকে বলে এবার তাদের আলাদা হয়ে যাওয়া উচিত। এই বলে জিন ওখান থেকে চলে যায়। সম্পর্কে থাকাকালীন জিন শোকে তার ডিজাইন করা একটা চেয়ার দিয়েছিল। জিনের সেই চেয়ারটা দেখে আর জিনের কথা মনে করে শো কাঁদতে থাকে। দেখতে দেখতে 10 মাস কেটে যায়। শো এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। শোয়ের বস ম্যাগাজিনে একটা চেয়ারের ডিজাইন দেখিয়ে শোকে তৈরি করতে বলে। শো ডিজাইনটা দেখেই বুঝতে পারে এটা জিনের তৈরি করা। তখনই শো এটা রিয়েলাইজ করে যে সে কোনোদিনই জিনকে ছাড়া থাকতে পারবে না। তখনই শো সিদ্ধান্ত নেয় জিনকে খুঁজে বের করার। তখনই জিনকে দেখানো হয় সে একটা কোম্পানিতে ডিজাইনার হিসেবে কাজ করছিল এবং সেই দেশেরই ভাষা বলছিল। আরেকদিকে শো জিনের অ্যাড্রেস খুঁজে বের করে এবং জিনের সঙ্গে দেখা করতে যায়। কিন্তু জিন শোকে বলে এখানে জিন নামের কেউ থাকে না। শো বলে আমাকে একবার ভিতরে যেতে দাও।
আমি কোরিয়া থেকে এখানে এসেছি, এখানকার ফার্নিচারের ডিজাইন আমাদের খুব পছন্দ হয়েছে। এই বলে শো ভিতরে ঢুকে গিয়ে দেখে সেই ছেলেটির বিভিন্ন পাওয়ারের চশমা, বিভিন্ন রকমের জুতো এবং রকমারি ড্রেস, আর সেই ডিজাইন করা ফার্নিচার সব দেখার পর শো জিনের হাতে হাত রেখে বলে, অনেক হয়েছে জিন, আর না, আমি সম্পূর্ণ পাল্টে গিয়েছি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। জিন বলে, তুমি আবার অসুস্থ হয়ে পড়বে শো। তখন শো বলে, সেই অসুস্থতার থেকেও অনেক কষ্টের জীবন আমি এখন কাটাচ্ছি, আমাকে ক্ষমা করে দাও। তারপর তারা একসঙ্গে বেরিয়ে পড়ে। শো জিনকে বলে, আমি একদিন তোমার পরিবর্তন হওয়া দেখে নিয়েছিলাম। আমি নিজেকে সামলে রাখতে পারিনি, খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কি আমাকে বিয়ে করবে? তখন জিন সেই আংটিটা বের করে যেটা সে শোকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আগে থেকেই বানিয়ে রেখেছিল। শোকে আংটি পরানোর সাথেই সিনেমাটা শেষ হয়ে যায়।